হ্যালো এভরিওয়ান। তাহলে আজ আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি নিটের জন্য। তো বায়োলজিতে জুলজির দিক দিয়ে যদি বলি তাহলে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল দিয়ে শুরু করা হয় জেনারেলি। তো আজ আমরা সেটা পড়তে চলেছি। আমি ডিসকাশনটা এনসিইআরটি বেসই রাখবো, কারণ নিটের জন্য অত্যন্ত জরুরি যে যদি কোনো বই হয়ে থাকে সেটা এনসিইআরটি হয়। তাহলে এনসিইআরটিটাকে আমরা ইন ডেপথে বুঝতে চেষ্টা করব এবং প্রত্যেকটা পয়েন্ট আমরা নোটস হিসাবে লিখব, যাতে কোনো কনফিউশন না থাকে। পয়েন্ট ওয়াইজ লিখব যাতে রিভিশন করতে খুব সুবিধে হয়। আমি এখানে সব কিছু লিখিয়ে দেবো, তোমরা এটাকে ভালো করে কপি করে নোটস বানাতে পারবে। আর নোটসটা অবশ্যই বানিও, কারণ কি নোটসটা লাস্ট টাইম রিভিশনে খুব কাজে দেয়। ঠিক আছে, প্রথমে লং নোটস বানিও, তারপরে শর্ট নোটস বানিয়ে নিও যেগুলো রেলেভেন্ট। ঠিক আছে, আমি চেষ্টা করব সব কিছুটা ইনডেপথ সুন্দর করে বোঝানোর। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এবার আমাদের বুঝতে হবে যে এই স্ট্রাকচারাল অর্গানাইজেশন মানে কি। এবার নাম থেকেই বোঝা যাচ্ছে যে স্ট্রাকচারাল বা স্ট্রাকচার কথাটা আছে। স্ট্রাকচার মানে হচ্ছে কাঠামো, বা যেটাকে বলে ফাউন্ডেশন। শরীরের যে একটা কাঠামো থাকে স্ট্রাকচার। ঠিক আছে, আর অর্গানাইজেশন মানে হচ্ছে একটা অ্যাসিমিলেশন বা অ্যাসোসিয়েশন, একটা গ্রুপ। তো আমরা পড়বো যে এখানে কিসের অর্গানাইজেশনের কথা বলেছে এবং অ্যানিমালসে বলেছে। আর প্রথমে আমাদের বুঝতে হবে যে এই চ্যাপ্টারটা মেনলি ফোকাস করে, আমি লিখে দিচ্ছি এখানে, মাল্টিসেলুলার অর্গানিজমস। কারণ আমরা যখন স্ট্রাকচারাল অর্গানাইজেশন পড়ি অবশ্যই সেটা ইউনিসেলুলারের জন্য হয়, কিন্তু ইউনিসেলুলারে একটাই সেল আছে আর একটাই সেলকে সবকটা কাজ করতে হয়, তাই জন্য সেখানে স্ট্রাকচারের কোনো উল্লেখ আমরা পাই না। কারণ অর্গানাইজেশন হতে গেলে একটার বেশি থাকতে হয়, তাই জন্য আমরা এখানে ডিল করি মাল্টিসেলুলার অর্গানিজমসদের নিয়ে। ঠিক আছে, এবার তোমাদের একটু জাস্ট এর আগের চ্যাপ্টারে বা অ্যানিমাল কিংডম তোমরা যদি ভালো করে পড়ে থাকো, তাহলে আমি ওটা পরেও পড়াবো, কিন্তু তোমাদের আগে জাস্ট একটা ইন্ট্রোডাকশান নিয়ে নিই যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যানিমাল কিংডমে কীভাবে আছে। তাহলে আমরা যদি দেখি যে অ্যানিমাল কিংডমে প্রথম থেকে যদি আমরা দেখি যে কী কী অ্যানিমালস বা ফাইলাম যে আমরা উদাহরণ পাই, সেটা হচ্ছে প্রথম যেটা পাই সেটা হচ্ছে পরিফেরা। তো এবার পরিফেরা মানে আমরা জানি স্পঞ্জেস, এবং এটা হচ্ছে সেলুলার অর্গানাইজেশন। মানে লুজ সেলুলার অ্যাগ্রিগেটস। এবার অ্যাগ্রিগেট কথাটার মানে যদি অর্থ যদি আমরা বলতে চাই, তাহলে এটা হচ্ছে গ্রুপ, একত্রিত হওয়া, অ্যাগ্রিগেটকে বলে। এবং লুজ সেলুলার কেন বলেছে, কারণ কি এখানে প্রত্যেকটা সেল আলাদা আলাদা এবং প্রত্যেকটা সেল নিজের মতো কাজ করছে। এখানে কোনো টিস্যু ফর্মেশন নেই, বা যেটাকে বলে আমরা সেলগুলো একত্রিত হয় একটা পার্টিকুলার একটা অর্গ্যান ফর্ম করে, সেই জিনিসটা আমরা দেখতে পাই না। তাই জন্য স্পঞ্জেসে যখন প্রথম যে ফাইলামটা পড়ি আমরা পরিফেরা, তো সেখানে হচ্ছে সেলুলার অর্গানাইজেশন। ইচ সেল ইজ সেপারেট, ইচ cell is separate in structure and function. ওই জন্যে তুমি এখানে দেখে থাকবে যে এই যে সেলুলার অর্গানাইজেশনের লুজ যে সেল, শুধু কোষ ছড়িয়ে আছে। তো কোষ নিজের মতো কাজ করছে, যেমন যে কোনো একটা কোষ ডাইজেশন করছে এবং কোনোটা এক্সক্রিশন করছে, কোনোটা রেসপিরেশন করছে। ঠিক আছে, এখানে ডিভিশন অফ লেবার নেই, প্রত্যেকটা কোষ প্রত্যেকটা কাজ করছে, কিন্তু সেটা সেল হিসেবে করছে, একটা ইউনিট হিসেবে করছে। তাই জন্য আমরা এখানে সেলুলার অর্গানাইজেশন এটাকে বলে থাকি। তাহলে ইচ সেল ইজ সেপারেট ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। প্রত্যেকটা সেলের স্ট্রাকচার আলাদা, সেটা দেখতে আলাদা, সেটা ফর্ম আলাদা, এবং তার কাজও আলাদা। তাহলে আমরা উল্লেখ পাই এখানে, তোমাদের একটু জাস্ট ছোটো করে ইন্ট্রোডাকশান আমি ওই জন্যই বলতে চেষ্টা করছি, যাতে এই জিনিসটা ক্লিয়ার হয় যে এক্সট্রা সেলুলার ডাইজেশন তোমরা হয়তো পড়ে থাকবে। আমি এনসিইআরটি থেকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করছি, কারণ কি বেস বই যদি আমি সেটা বলতে চাই তাহলে সেটাকে এনসিইআরটিই রাখছি। এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার ফাংশন।
এক্সট্রা সেলুলার মানে যেটা সেলের বাইরে হচ্ছে, এবং ইন্ট্রাসেলুলার মানে যেটা সেলের ভেতরে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এই যে দুটো জিনিস, এই যে দুটো কাজ, এটা শুধুমাত্র সম্ভব যখন জিনিসটা বা অর্গানিজমটা সেলুলার অর্গানিজম বা সেলুলার অর্গানাইজেশনে এক্সিস্ট করছে। যদি সেটা টিস্যু হয়ে যেত তাহলে সেই জিনিসগুলো বা ফাংশনগুলো, যেমন ধরো ডাইজেশন, যেমন ধরো এক্সক্রিশন, সেটা কোনো একটা পার্টিকুলার টিস্যু বা অর্গানের মধ্যে হতো, সেলের বাইরে হতো না। তাই জন্য এখানে এই যে ফাংশনগুলো সেগুলো উঠে আসছে। এবং যদি পরিফেরার পর, এবার যদি আমি ধরো পরিফেরার পর যদি আমি যাই, তাহলে সেটা পড়ছে সিলেন্ট্রেটা। সিলেন্ট্রেটা বা নিডারিয়া। আমরা দেখেছি সিলেন্ট্রেটাতে টিস্যু লেভেল অর্গানাইজেশন। টিস্যু লেভেল অর্গানাইজেশন, এবং এটার পরেও টিনোফোরা আমরা জানি, এটারও সেই একই। তা টিস্যু মানে কি, এবার তোমাদের এটা বিস্তারিত আমি বোঝাবো। তার আগে আমি আরেকটা উদাহরণ নিই, যে এই যে ফাইলাম পরিফেরা, তারপরে সিলেন্ট্রেটা বা নিডারিয়া, তারপরে টিনোফোরা, এই যে দুটো ফাইলাম, এটা হচ্ছে টিস্যু লেভেল অর্গানাইজেশন। কিন্তু আমরা যদি এরপরে যাই প্ল্যাটিহেলমিনথিস, এখানে কিন্তু এই যে টিস্যু, প্রত্যেকটা টিস্যু একটা অর্গ্যান ফর্ম করছে, অর্গ্যান অথবা অর্গ্যান সিস্টেম। এনসিআরটিতে এটা মেনশন করা আছে যে কোথাও কোথাও অর্গ্যান সিস্টেমও পাওয়া যায়। কিন্তু বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম টিস্যু একত্রিত হয়ে একটা অর্গ্যান তৈরি করে। টিস্যু সবকটা অনেক ধরনের টিস্যু একসাথে এসে একসাথে মিলে একটা অর্গ্যান তৈরি করে। তাহলে এখানে অর্গ্যান লেভেল অর্গানাইজেশন। অর্গ্যানকে বাংলায় আমরা তন্ত্র বলি, সেটা আমি বাংলা টার্মিনোলজি অত ইউজ করছি না, কিন্তু ইংলিশেই ঠিকঠাক বোঝানোর চেষ্টা করছি। দেখো, এবার ব্যাপারটা হচ্ছে এই যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটার মানে তোমরা বুঝতে পারলে। এবং এরপরে আমরা যদি যেতে চাই, তাহলে অ্যানালিড, অ্যাসকেলমেন্থিস, তো সেগুলো হচ্ছে অর্গ্যান সিস্টেম। অর্গ্যান সিস্টেম মানে মোর দ্যান one organ contributes to a specific function। মানে সাপোজ ধরো তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস নিতে শুধু আমাদের লাংসই কাজে আসে না, আমাদের অনেক কিছু কাজে আসে। যেমন ধরো হাওয়াটা আমাদের নাকের মধ্যে দিয়ে ঢুকছে, ঠিক আছে, নাকের মধ্যে ঢুকছে, তখন হাওয়াটার যে বাইরের টেম্পারেচার সেটা ভেতরে টেম্পারেচার এলো, হিউমিডিফাই হলো। তাহলে এখানে একটা নাকেরও একটা ফাংশন আছে, ন্যাজাল ক্যাভিটিরও একটা ফাংশন আছে, ফরেন অর্গানিজম ট্র্যাপ করার একটা ব্যাপার আছে মিউকাস মেমব্রেনে, সেটারও একটা ফাংশন আছে। তো বিভিন্ন অর্গান সিস্টেম বা বিভিন্ন অর্গান নিয়ে একটা অর্গান সিস্টেম তৈরি হয়। এবং আমরা যদি আরেকটা এক্সাম্পল ধরি, যেমন ডাইজেশন বা হজম ক্ষমতা আমাদের যেটা আছে, হজম কিন্তু শুধু একমাত্র পেট দ্বারা হয় না। হজমের জন্য লাগে হচ্ছে স্টোমাক লাগে, লার্জ ইন্টেস্টাইন লাগে, স্মল ইন্টেস্টাইন লাগে, প্যানক্রিয়াস লাগে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন গ্ল্যান্ড এবং অর্গ্যান। তো সব কটা যখন একসাথে কাজ করে তখন একটা ফাংশন তারা একসাথে করে। কেন করে? কারণ কি, কমপ্লিমেন্ট করার জন্য। কমপ্লিমেন্ট বলতে আরও এফেক্টিভলি পারফর্ম করার জন্য, আরও ভালো করে যাতে কাজটা ডিভাইড হয়ে যায়, আরও এফেক্টিভলি যাতে সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক হয়। তাই জন্যে যে নেচার সবসময় চেষ্টা করে যে কাজটাকে বিভিন্ন বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া। তাতে কি হয়, কাজের যে এফিসিয়েন্সি, কাজের যে মানে যে অ্যাকচুয়াল যে নির্যাস কাজের যে, সেটা খুব ভালো করে আমরা পাই। তো আমরা দেখছি যে স্পঞ্জেস পরিফেরা থেকে প্রথমে ছিল সেলুলার লেভেল অর্গানাইজেশন ছিল, মানে শুধু কোষ আলাদা আলাদা ছিল। তারপরে সিলেন্ট্রেটা এবং টিনোফোরাতে কী হলো, সেই কোষগুলো একত্রিত হয়ে একটা টিস্যু ফর্ম করলো। টিস্যুটা আমি তোমাদের একটু পরে বোঝাবো। তারপর এবং টিস্যু থেকে হলো অর্গ্যান, বিভিন্ন টিস্যু একত্রিত হয়ে একটা অর্গ্যান তৈরি করলো, তন্ত্র তৈরি করলো। একটা অর্গ্যানের যা কাজ, একটা অর্গ্যান সিস্টেমেরও তাই কাজ। কিন্তু একটা অর্গ্যান সিস্টেমে বিভিন্ন অর্গ্যান ওই একটাই কাজকে ভালো করে পারফর্ম করে, আরও ভালো করে এফেক্টিভলি পারফর্ম করে, যাতে খুব ভালো করে কাজটা হয়। যেমন আমরা দেখেছি যে স্মলার অর্গানিজমে, যেমন ধরো পরিফেরাতে কী করে, একটা সেলই সব কিছু করে। সেল ডাইজেশন করছে, এক্সক্রিশন করছে,
তাই না? কিন্তু যখন একটা লার্জার অর্গানিজম বা হায়ার লেভেল এভলিউশনারিলি হায়ার কথা বলছি আমি, হায়ার বলতে নেসেসারি নয় যে বড়, কিন্তু এভলিউশনের যে টাইমে যে মোর ইভলভড যাকে বলছি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি টিস্যু এবং অর্গান সিস্টেম। তাহলে অর্গানটাও কিন্তু আলাদা আলাদা অর্গান আছে আলাদা আলাদা কাজ করার জন্য। তো এটাই হচ্ছে বেসিক মিনিং। আমি ইন্ট্রোডাকশানটা দিলাম জাস্ট তোমরা যাতে আউটলুকটা পাও যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন মানে কি। অর্গানাইজেশন মানে একটা গ্রুপ, কিসের গ্রুপ সেটা পরে আসছে, এবং সেলের গ্রুপ হতে পারে, টিস্যুর গ্রুপ হতে পারে, অর্গানিক গ্রুপ হতে পারে। ঠিক আছে, অর্গানাইজেশন মানে হচ্ছে একটা অ্যাসিমিলেশন বা একতা, এটা বলতে পারো। আর স্ট্রাকচারাল মানে কাঠামো, জেনারেলি হচ্ছে শরীর যেটা দিয়ে তৈরি হয় কাঠামো, একটা স্ট্রাকচার, ফাউন্ডেশন। ঠিক আছে, এই যতটুকু আমি লেখালাম এটা তোমরা চাইলে লিখতেও পারো আর চাইলে নাও লিখতে পারো, কারণ কি এটা আমি একদম এখন শুরু করিনি, জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশান দিলাম। দরকার পড়লে লিখে রাখো, এটা সুবিধা হবে যারা মানে এই চ্যাপ্টারটা পড়েনি অ্যানিমাল কিংডম, তাদের জন্য একটু ইন্ট্রোডাক্টরি কাজ করবে। এবার আমরা মেন পার্টে চলে আসি, যেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালসের যে মেন সেকশন টিস্যু। এবছর অবশ্য এই এনসিআরটি বই থেকে টিস্যুটা বাদ দিয়ে দিয়েছে, শুধু ককরোচটাও বাদ দিয়ে দিয়েছে, শুধু ফ্রগ আছে। আমি সব কটাই পড়াবো, কারণ কি বাই চান্স তো বলা যায় না, কেন কি টিস্যু হচ্ছে একটা ফাউন্ডেশন। টিস্যু না বুঝলে পরে হিউম্যান যে ফিজিওলজি, এক্সক্রিশন, ডাইজেশন, ঠিক আছে, এগুলো বুঝতে, নার্ভাস সিস্টেম, ঠিক আছে, লোকোমোশন, এগুলো বুঝতে আমাদের অসুবিধা হবে। আমাদের বেসিকটা ক্লিয়ার থাকা উচিত, তাই জন্য আমি টিস্যু থেকে শুরু করছি। তাহলে আমাদের যে মেন পোর্শন সেটা হচ্ছে টিস্যু। তাহলে আমি প্রথমে টিস্যুর আগে ডেফিনিশনটা লিখে নিই স্পষ্ট করে, তারপর তোমাদের বোঝাচ্ছি। তাহলে দেখো, সো ইন মাল্টিসেলুলার অ্যানিমালস এ গ্রুপ অফ সেলস অ্যালং উইথ ইন্টারসেলুলার সাবস্টেন্সেস পারফর্ম এ স্পেসিফিক ফাংশন, সাচ অ্যান অ্যাসোসিয়েশন ইজ কল্ড টিস্যু। তাহলে আমাদের বুঝতে হবে এই যে টিস্যু টার্মটা সেটা অ্যাপ্লিকেবল অনলি ফর মাল্টিসেলুলার অর্গানিজম। এমনকি আমরা জানি সিঙ্গেল সেলে কোনো টিস্যু সম্ভব নয়, ওখানে শুধু একটাই কোষ সব কটা কাজ করে, সব কিছু করে। কিন্তু যখন আমরা আরও এফিশিয়েন্টলি কাজটা করাতে চাইছি, আরও ভালোভাবে কাজটা করাতে চাইছি, তখন নেচার কী করলো, নেচার ইভলভ মানে চেঞ্জ করলো, নিজেকে মডিফাই করলো। কী করলো তারা, তোমাদের আমি স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশনটা বলি। যে সাপোজ ধরো এটা একটা সেল, এটা একটা কোষ, এটাও একটা কোষ, এটাও একটা কোষ, এটাও একটা কোষ। এবার এই কোষগুলো একসাথে কাজ করবে, ঠিক আছে। এইটা হচ্ছে গ্রুপ অফ সেলস। গ্রুপ অফ সেলস মানে একটা কালেকশন অফ সেলস। তাহলে টিস্যু কি? টিস্যু হচ্ছে একটা গ্রুপ অফ সেলস, কালেকশন অফ সেল, অনেক কটা কোষ, অনেক কটা সেল একসাথে একত্রিত হয়েছে অ্যালং উইথ ইন্টারসেলুলার সাবস্টেন্স। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, তোমাদের বোঝাচ্ছি। ইন্টারসেলুলার মানে দুটো কোষের মাঝখানে এখানে যে ম্যাট্রিক্সটা প্রেজেন্ট আছে, এই যে আমি যেটা এঁকে বোঝাচ্ছি, এই যে তরল যে সাবস্টেন্সটা এখানে প্রেজেন্ট আছে, এটাকে বলে ইন্টারসেলুলার সাবস্টেন্স। এই যে দুটো কোষের বা
যে কোনো যতগুলো নাম্বার অফ কোষই হোক না কেন, সেল হোক না কেন, সেলের মাঝখানে যে এই যে লিকুইড বা আমরা সেমি ফ্লুইড বলবো ম্যাট্রিক্সটার যে প্রেজেন্ট আছে, এটাকে বলা হচ্ছে ইন্টারসেলুলার সাবস্টেন্স বা ম্যাট্রিক্স বলবো। অ্যাকচুয়ালি যে ইন্টারসেলুলার সাবস্টেন্সের কাজ মানে প্রচুর, এটাই অ্যাকচুয়ালি কাজ করে বিভিন্ন কোষ থেকে কোষের যে কমিউনিকেশনের জন্য ইন্টারসেলুলার সাবস্টেন্স কাজ করে। পরে গিয়ে তোমরা পড়বে যে এখানে কোষের আর বিভিন্ন দুটো কোষের মধ্যে জাংশন আছে, টাইট গ্যাপ, ঠিক আছে, এরকম করে জাংশন হয়। এই জাংশনে একটা ফাংশন থাকে, সেই ফাংশনগুলো হয় সব কিছু ইন্টারসেলুলার সাবস্টেন্স দিয়ে। তাহলে এটাকে আমি ম্যাট্রিক্স বলে দিই, ম্যাট্রিক্স অথবা ইন্টারসেলুলার সাবস্টেন্স। আমি আর ফুল ফর্মে লিখলাম না, তোমরা লিখে নিও। তা মেন যে ফাংশন হয়, তাহলে কোষ মানে কি, ইন মাল্টিসেলুলার অ্যানিমালস, মানে মাল্টিসেলুলার মানে একের বেশি সেল থাকলে সেটা মাল্টিসেলুলার। এ গ্রুপ অফ সেলস অ্যালং উইথ ইন্টারসেলুলার সাবস্টেন্স পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। তাহলে দেখো আগে কি করতো, আগে এই কোষটা, সাপোজ ধরো এই কোষটা ডাইজেশন করতো, এটা এক্সক্রিশন করতো, এটা রেসপিরেশন করতো, এটা অন্য কোনো একটা ফাংশন করতো। কিন্তু টিস্যু যখন ইভলভ হলো, টিস্যু যখন তৈরি হলো, তখন কি হলো, বিভিন্ন রকমের কোষ। দেখো আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই যে এই টিস্যু মে কন্টেন cells similar structure and function। ঠিক আছে, একটা টিস্যুর মধ্যে যে প্রত্যেকটা যে কোষ আছে সেটা সিমিলার স্ট্রাকচার হতে হবে এবং ফাংশন, কিন্তু এর এক্সেপশনও আছে। তাই জন্য আমি কথাটা ইউজ করেছি, মে ইউজ করেছি। যে একটা কোষ মানে তোমরা বুঝলে তাহলে এতক্ষণ ধরে হোয়াট ইজ টিস্যু। টিস্যু হচ্ছে গ্রুপ অফ সেলস অ্যালং উইথ ইন্টারসেলুলার সাবস্টেন্স। শুধু কোষ নয়, শুধু সেল নয়, তার মাঝখানে যে ইন্টারসেলুলার সে সাবস্টেন্সটা, এই যে ম্যাট্রিক্সটা, সেটাকে নিয়ে একটা টিস্যু হয়, পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। তাহলে এই যে চারটে যে কোষ আমি আপাতত এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, তো এই যে একটা অ্যাসোসিয়েশন, এই গ্রুপ, এই গ্রুপটা একটা পার্টিকুলার কাজ করবে, হয় এরা ডাইজেশন করবে, না এরা এক্সক্রিশন করবে বা রেসপিরেশন করবে, যাই করুক না কেন তারা একটাই ফাংশন হবে। তাহলে প্রত্যেকটা কোষের একটা কাজ হচ্ছে, প্রত্যেকটা কোষের সেম কাজ হচ্ছে, আর প্রত্যেকটা কোষ একই রকম দেখতে। তাহলে এই যে প্রত্যেকটা কোষ যেটা একই রকম দেখতে এবং তারা এক কাজ করছে, তাদের একটা গ্রুপ ফর্মে হয়ে যায়, এই যে গ্রুপটাকেই টিস্যু বলে। ঠিক আছে, এবার তোমরা বুঝবে যে কত ধরনের টিস্যু হয় এবং কী কীতে আমরা সেটাকে ভাগ করতে পারি। তাহলে আমি এই লাইনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই টিস্যু মে কন্টেন সেলস অফ সিমিলার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। সিমিলার ফাংশন তো হতেই হবে, প্রত্যেকটা এই যে কোষের বা সেলের একই ফাংশন এবং সিমিলার স্ট্রাকচার, একই স্ট্রাকচার, কিন্তু নাও হতে পারে, সিমিলার স্ট্রাকচার নাও হতে পারে, এটা এক্সেপশন আছে, অত গভীরে যাওয়ার দরকার নেই। কিন্তু এটা জাস্ট বলে রাখলাম যে টিস্যু মে কন্টেন্ট, যখন তোমাদের অ্যাসারশন রিজন যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এটাকে করতে পারবে। টিস্যু মে কন্টেন্ট সেলস অফ সিমিলার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। মে মানে মাস্ট যে হতেই হবে তা নয়, কিন্তু জেনারেলি এটা হয় যে সিমিলার, একই রকম স্ট্রাকচার হয় এবং একই রকম ফাংশন হয়। তাই তোমরা বুঝে নিলে টিস্যুটা কী। এবার আমরা দেখব যে কত ধরনের টিস্যু হয়, টাইপ অফ টিস্যুস হয়। তাহলে আমরা তাকে লিখে নিই। প্রথম যেটা হয় সেটা হচ্ছে একদম বেসিক, এপিথেলিয়াম টিস্যু বা এপিথেলিয়ালও বলতে পারি। 2 নম্বর যেটা হয় কানেকটিভ টিস্যু। 3 নম্বর যেটা হয় মাসকুলার টিস্যু, এবং লাস্ট যেটা বা নিউরাল টিস্যু। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে 4 ধরনের টিস্যু হয়, একটা হচ্ছে এপিথেলিয়াম, একটা কানেকটিভ, একটা মাসকুলার এবং একটা নিউরাল টিস্যু বা নার্ভাস টিস্যু। আমি প্রত্যেকটাকে এক্সপ্লেন করব একটা একটা পার্ট করে। তোমাদের তার আগে একটা জিনিস আমি খুব ইম্পর্ট্যান্ট যেটা বলে নিই, যেটা দিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে জার্ম লেয়ার। আমি এখানে লিখছি জার্ম লেয়ার। দেখো জার্ম লেয়ার মানে জার্ম কথাটার উৎস এসছে জার্মিনেশন থেকে।
জার্মিনেশন লেয়ার, কোন লেয়ার থেকে কোনটা জার্মিনেট করছে তার নামই হচ্ছে জার্ম লেয়ার। এবং জার্ম লেয়ার যে কনসেপ্টটা সেটা আসে হচ্ছে এমব্রিও থেকে, ইনার সেল মাস থেকে। তোমরা ভাবছো কি বলছি, কারণ এটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন একটা টপিক, এখানে একটু বলে নেওয়াটা জরুরি। কারণ যখন একটা ফিটাস যখন সদ্য ফার্টিলাইজেশন হয়, তারপরে যখন সে ডিভাইড করতে থাকে, মরুলা কনভার্ট হয়, তখন ব্লাস্টুলা হয়, তখন গ্যাস্ট্রুলা হয়। তোমরা পরে বুঝতে পারবে আমি টার্মগুলো এখন বলছি। ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা অ্যাকচুয়ালি ওই কোষের মানে অ্যাসোসিয়েশনের নাম, যে কতগুলো সেল একসাথে আছে। 8 to 16 থাকলে সেটা মরুলা হবে, 32 বেশি হয়ে গেলে সেটা গ্যাস্ট্রুলা হয়ে যাবে, তার কী কী ফিচার্স হয়ে যাবে। তখন একটা স্ট্রাকচার তৈরি হয়, তার নাম হচ্ছে ইনার সেল মাস। আর ইনার সেল মাস থেকেই যে শরীরের যত টিস্যু বা যত কোষ, যত সেল, যত অর্গান, সব কিছু সেই ইনার সেল মাস থেকেই তৈরি হয়। এবং দেখো ইনার সেল মাসটা কিন্তু 3 ভাগে বিভক্ত হয়ে যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি বলছি, একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম, একটা হচ্ছে মিজোডার্ম। মানে 3টে লেয়ারে গ্রুপ হয়ে যায়, 3টে লেয়ারে ভাগ করে যায় ওই ইনার সেল মাসটা। এবং এই 3টে লেয়ার থেকেই শরীরের যত অর্গ্যান, যত সেল, যত টিস্যু, সেগুলো অরিজিনেট করে। এবার আমাদের জানতে হবে, এই যে আমরা 4টে টিস্যুর নাম লিখলাম, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, এগুলো কোন কোন লেয়ার থেকে জন্মায়, কোন কোন লেয়ার থেকে এগুলোর উৎপত্তি ঘটে, কোন কোন লেয়ার থেকে এগুলো এটা তৈরি হয়। তাহলে সেটা আমরা লিখে নিই একবার। তাহলে এপিথেলিয়াল টিস্যুর যে উৎস হয় সেটা অল 3টে থেকেই হয়। একটো থেকেও হয়, এন্ডো থেকেও হয়, মিজো থেকেও হয়, ঠিক আছে। তারপর কানেকটিভ টিস্যু যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে মিজোডার্মাল অরিজিন। মাসকুলার টিস্যু যদি আমরা উৎস খুঁজি, তাহলে সেটা মিজোডার্মাল অরিজিন। মানে আমি বলতে চাইছি, মাসেল যত সেল আছে, মাসেল কথাটা যখন তুমি দেখবে, মাসেল মানে মাংসপেশি, যত সেল আছে সব কিন্তু মিজোডার্মাল অরিজিন। এই যে মিজোডার্ম থেকে এই যে একটা লেয়ার ফর্ম হয়, যখন একদম আমরা ভ্রূণ অবস্থায় থাকি ইনার সেল মাসের, তখন ওই লেয়ারটা থেকে মাসেল তৈরি হয়। ওই লেয়ারটা থেকেই সব মাসেলের সেল তৈরি হয়, মাসেল ফাইবার বা বিভিন্ন রকমের মাসেল প্রোটিন, সেগুলো সব কিছু তৈরি হয় ওখান থেকে, ঠিক আছে। তো তোমরা মনে রাখতে পারো, এম ফর মাসেল, এম ফর মাসকুলার, এম ফর মিজোডার্মাল, কানেকটিভ টিস্যু মিজোডার্মাল থেকে হয়। একমাত্র এপিথেলিয়াল টিস্যু হয় সব কটা থেকে হয়। কেন সেটা পরে বোঝাচ্ছি, একটো, এন্ডো, মিজো। আর নার্ভাস সিস্টেম, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, নার্ভাস টিস্যু বা নিউরাল টিস্যু, সেটা হয় একটোডার্ম থেকে। তোমরা কিন্তু অবশ্যই এটা নোটস বানিয়ে নিও, আমি লিখিয়ে দিচ্ছি। কারণ কি, লিখলে কি হয়, তোমাদের মাথায় একটা স্পষ্ট ইমেজ বসে যাবে, কনসেপ্টটা বসে যাবে। তাই জন্য তোমরা এটা লং টার্ম রিভাইজ করতে পারবে এবং মনে রাখতে পারবে। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাংশান, কাজ, কোন টিস্যুর কী কাজ, ঠিক আছে। এটা শর্টে বলবো, পরে আমি বিস্তারিত একদম প্রত্যেকটা টিস্যু নিয়ে আমি একদম যেটা বলবো পোস্টমর্টেম করবো, যতটুকু নিতে দরকার, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদের একটু অল্প জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য জানতে হবে যে কোন টিস্যুর কী কাজ। তাহলে এপিথেলিয়াম, এটার কাজ হচ্ছে প্রোটেকশন, রক্ষা করা, সিক্রিশন মানে কিছু সিক্রিট করা, কিছু তৈরি করে কিছু রিলিজ করা, অ্যাবজর্পশন মানে শুষে নেওয়া শরীর থেকে কিছু একটা, আর ফিল্ট্রেশন মানে ছাঁকনি, ফিল্টার করা, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখো এইটুকুনি। কানেকটিভ টিস্যুর কী কাজ, সেটা হচ্ছে সাপোর্ট করা,
সাপোর্ট দি বডি। কানেকটিভ টিস্যুর মধ্যে কী কী আসছে তোমাদের বলছি আমি। একটা আসছে বোনস আসছে, লিগামেন্ট আসছে, টেন্ডন আসছে, এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু। ব্লাডও একটা কানেকটিভ টিস্যু, আর তাও এটা স্পেশাল কানেকটিভ টিস্যু। এবং আরেকটা যেটা হচ্ছে কার্টিলেজ। তাহলে দেখো, কানেকটিভ টিস্যু কথাতেই আছে কানেকটিভ, মানে পুরো শরীরটাকে কানেক্ট করছে, এক করে রাখছে, ইন্টিগ্রেট করে রাখছে, তাই না? সাপোর্ট দ্য বডি মানে দেখো, তোমার একটা চেহারা আছে, তোমার একটা স্ট্রাকচার আছে, মানুষের একটা স্ট্রাকচার আছে, তো তার মধ্যে কী আছে আমাদের, তুমি একটা জিনিস ভাবো যে স্কেলিটান না থাকলে কি আমাদের এই শরীরের যে গঠন সেটা কি হতো? সেটা হতো না। তাহলে এটা একটা বডিকে সাপোর্ট করছে, বডিকে একটা ফর্ম দিচ্ছে, রূপ দিচ্ছে, তাই না? একটা স্ট্রাকচার দিচ্ছে, তাই জন্য এটা সাপোর্ট করছে বডিকে। বোনস, হাড় না থাকলে, ওইটাই বললাম, হাড় না থাকলে আমাদের কিছু হবে না, হাড় না থাকলে আমাদের স্ট্রাকচারটাই ঠিক মতো হতো না, তাই না? আমরা সুঠাম এই যে সোজা করে দাঁড়িয়ে আছি, এটা থাকতে পারতাম না। এটা শুধু একমাত্র বডি স্ট্রাকচার, হাড় দিয়ে সম্ভব। লিগামেন্ট, দেখো লিগামেন্ট হচ্ছে এমন একটা টিস্যু যেটা হাড়ের সাথে হাড় জোড়ে, মানে বোন টু বোন। আমি লিখে দিই, লিগামেন্ট কানেক্টস বোন টু বোন, ঠিক আছে? হাড়ের সাথে হাড়ের যে জাংশন, সেইটা করা হচ্ছে লিগামেন্ট। এটাও সাপোর্ট করে, কেন কি প্রত্যেকটা, মানে শুধু হাড় হওয়াই তো সাফিসিয়েন্ট নয়, হাড়ের সাথে কানেকশানও তো থাকতে হবে। কানেকশান যদি না থাকলো তাহলে আমরা মুভমেন্ট করবো কী করে, তাহলে লোকোমোশন করবো কী করে, চলাফেরা করবো কী করে, তাই না? তাহলে এবার টেন্ডন যদি বলি, এটাও একটা কানেকটিভ টিস্যু। অ্যাটাচ মাসেলস টু বোনস। টেন্ডন হচ্ছে একটা টিস্যু যেটা হাড়ের সাথে মাংসপেশিকে জুড়ে। তাহলে এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ কি এটাও তো সাপোর্টের কাজে লাগছে। কারণ কি, যদি মাসেলস আর হাড়ের সাথে কন্ট্যাক্ট না থাকে, মাসেলস আর হাড়ের মানে অ্যাসোসিয়েশন না থাকে, যদি তারা না জোড়ে, তাহলে আমাদের যে মুভমেন্ট হাড়ে হয় না, আমাদের মুভমেন্ট মাসেলসের থ্রু, হাড়ের থ্রু মাসেলসে হয়। মানে মাংসপেশিকে আমরা নাড়াতে পারি, আমরা ডিরেক্টলি হাড়কে নাড়াতে পারি না। তাই জন্য এটা একটা মিডিয়াম। তা আমরা তুমি যখন হাতকে স্ট্রেচ করো, ঠিক আছে, যখন দেখবে হাত মুঠো করবে, হাতটাকে সোজা করে, তখন দেখবে একটা এরকম হাতের মাঝখানে দেখবে একটা মুভমেন্ট হচ্ছে। তো সেটা কিসের মুভমেন্ট হচ্ছে? সেটা হচ্ছে একটা মাস্কুলার মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? তুমি দেখবে যখন তুমি এই যে হাতটাকে মুঠো করছো, ঠিক আছে, হাতটাকে একদম কন্ট্রাক্ট করছো, তো এটা এই যে কেন হচ্ছে, এই যে হাড়গুলো কাছে কেন আসে, কারণ তুমি মাসেল মুভ করছো, মাসেলের থ্রুকে তুমি হাড়কে টানছো। তাই জন্য মাসেল মুভমেন্ট ইজ দ্য মেন থিং। মাসেল তুমি যদি মুভ না করতে পারো, তাহলে তুমি হাড়কেও টানতে পারবে না। তাই জন্যে মাসেলের সাথে হাড়ের যে কানেকশানটা, সেটা করিয়ে দেয় হচ্ছে টেন্ডন, আর হাড়ের সাথে হাড়ের কানেকশানটা করিয়ে দেয় লিগামেন্ট। তাহলে এগুলো হচ্ছে সাপোর্ট স্ট্রাকচার অফ দি বডিকে যেটা সাপোর্ট করে। আরেকটা যেটা হচ্ছে ব্লাড। দেখো, তুমি খুব ইজিলি বুঝতে পারো যে ব্লাড হচ্ছে একটা মোড অফ ট্রান্সপোর্ট কিসের? নিউট্রিয়েন্টের ট্রান্সপোর্ট, খাদ্যের ট্রান্সপোর্ট। আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, রেসপিরেশন নিই, যখন যে অ্যাটমসফিয়ার থেকে যে হাওয়াটা আমাদের নাকে ঢুকে যেটা লাংসে যাচ্ছে, হাওয়াটার মধ্যে তো সব কিছুই আছে, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, বিভিন্ন রকম গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইডও আছে কিছুটা। সেখান থেকে অক্সিজেনটা ঠিক ফিল্টার আউট হয়ে আমাদের অ্যালভিওলাই থেকে ক্যাপিলারিতে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ব্লাডে যাচ্ছে। ব্লাডের থ্রুতে বিভিন্ন তন্ত্রে বা বিভিন্ন অর্গ্যানে আমাদের যাচ্ছে, কারণ কি অক্সিজেন দরকার। অক্সিজেন না হলে সেলুলার রেসপিরেশন হবে না, তাই না? ফাংশন করবে না, ব্রেকডাউন অফ ফুড হবে না। তাহলে অক্সিজেন ব্লাড হচ্ছে একটা স্পেশাল এই জন্যই বলা হয়েছে, কারণ কি এর মধ্যে কোনো ফাইবার নেই, ঠিক আছে? পরে এটা আমরা বিস্তারিত পড়বো যে ব্লাড হচ্ছে স্পেশাল কানেক্ট, মানে পুরো শরীরটাকে কানেক্ট করে রাখে। তুমি যেখানেই দেখবে তুমি একটু কেটে গেলো, তুমি রক্ত বেরোচ্ছে, সেটা যেখানেই হোক না কেন, তাহলে পুরো শরীরটাকে একটা মানে কভার করে রাখে, কানেক্ট করে রাখে, ঠিক আছে? আর কার্টিলেজ, যেখানে যেখানে হাড় নেই সেখানে আমাদের কার্টিলেজ আছে। কার্টিলেজ নরম একটা সেটা তোমাদের পরে বিস্তারিত পুরো ডিটেলে পড়ানো হবে, ঠিক আছে? তুমি শুধু জেনে রাখো, এটা হচ্ছে একটা হাড়ের জাস্ট একটা মডিফিকেশান, একটা নরম জিনিস, ঠিক আছে? কার্টিলেজ যেমন তোমাদের নাকের উপরে আছে, কানের যে পিন্নাটা সেটা একটা কার্টিলেজ, সেটা বেন্ড করা যায়। হাড় কিন্তু বেন্ড করা যায় না, কিন্তু কার্টিলেজ বেন্ড করা যায়। এগুলো একটা স্পেশাল পারপাস আছে, পারপাসের জন্যই শরীরে বিভিন্ন জায়গায় কার্টিলেজ ছড়ানো আছে, ঠিক আছে? আর এরপরে যে আমি ফাংশন যদি লিখি, মাসেল, মাস্কুলার
টিস্যু, সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। আমি আগেই বললাম তোমাদের যে মাসেল ছাড়া কিছু হবে না। মাসেলই, তুমি যত শরীরে অ্যাক্টিভিটি করছো, শরীর নাড়ছো, ঠিক আছে, বিভিন্ন পশ্চারে বসছো, সেটা একমাত্র মাসেলের থ্রুতে তুমি কন্ট্রোল করো মাসেলকে। মাসেল কন্ট্রোল করে হাড়কে, তাই না? মাসেল কথা বলে হাড়ের সাথে, তুমি কথা বলো মাসেলের সাথে। আমাদের যে নার্ভ, নিউরাল যে সিস্টেম, সেগুলো ইনারভেট করে হচ্ছে মাসেলস, ঠিক আছে? মাসেল মুভমেন্ট যদি না হয় তাহলে হাড়ের মুভমেন্টও হবে না, এটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। তো এটা গেল। এবার যে নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যু আমরা জানি সবাই, এটা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন লাগে। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, কন্ট্রোল মানে পুরো শরীরটাকে কন্ট্রোল করে, চালিত করে, ঠিক আছে? টু মেক ডিসিশনস অ্যান্ড রিসিভ সিগন্যালস, মানে সিগন্যাল রিসিভ করে, বিভিন্ন রকম সেন্সারি সিগন্যাল রিসিভ করে। আমি সেন্সারি বলে দিই। সেন্সারি বলতে, সাপোজ ধরো তোমার শরীরে কেউ গায়ে হাতে টাচ করলো, এই যে টাচ করছে তুমি বুঝতে পারছো, সেটাকে সেন্স করা বলে, সেটা সেন্সারি ব্যাপার, ঠিক আছে? এবং তুমি যে রেসপন্সটা করবে সেটা মোটর ব্যাপার বা মোটর রেসপন্স, ঠিক আছে? কোঅর্ডিনেশন মানে, দেখো, কোঅর্ডিনেশন যদি বুঝতে হয় তাহলে তোমাকে বলবো, কোঅর্ডিনেশন মানে তালমেল, মানে শরীরটাকে নার্ভাস সিস্টেম এক করে রাখে, ইন্টিগ্রেট করে রাখে, ঠিক আছে? মানে দেখো, তোমাদের একটা এক্সাম্পল দিই, যখন কেউ দৌড়য় তখন তার শুধুমাত্র মানে হার্ট রেট বেড়ে যায় তা নয়, হার্ট রেট বেড়ে যাওয়ার সাথে তার রেসপিরেটরি রেটও বেড়ে যায়। সে যে হাড়ে যে, মানে সাপোজ কেউ দৌড়াচ্ছে, তাহলে তখন তার নিশ্চয়ই একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, তখন তার অক্সিজেনের রিকোয়ারমেন্ট বেশি, তাই জন্য সে শ্বাস প্রশ্বাসও নেবে বেশি, ঠিক আছে? তার হার্ট রেট বেড়ে যায়, তার যে পাম্পিং ক্যাপাসিটি সেটাও বেড়ে যায়, তার কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, তার কার্ডিয়াক যে হার্ট বিটস পার মিনিট সেটাও বেড়ে যায়, সেটা 100 হয়ে যেতে পারে, 105 হয়ে যেতে পারে, 172 থেকে বেড়ে যায়। তার মানে এটা কোঅর্ডিনেট করছে, মানে শরীর নিজেকে কোঅর্ডিনেট করছে, সব দিক দিয়ে মানিয়ে চলছে, কোঅর্ডিনেট করা, ঠিক আছে? মানে শুধু তার একটা রিকোয়ারমেন্টের জন্য যার যে রিকোয়ারমেন্ট দরকার সেটা সে পূর্ণ করছে একসাথে, সেটাকে কোঅর্ডিনেশন বলে। এবং সেটা নার্ভাস সিস্টেম করে, নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম একসাথে মিলে করে। এখানে এন্ডোক্রাইন সিস্টেমটা আমি মেনশন করিনি, কিন্তু তোমরা বুঝবে, এই কনসেপ্টটা বুঝতে হবে যে শরীরটাকে এক করার জন্য দুটো সিস্টেম দরকার, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন মানে তাই যে হার্ট রেট বাড়ছে, ব্রিদিং রেটও বেড়ে যাচ্ছে। ব্রিদিং রেট বাড়লে যে আমাদের গ্লুকোজ যে মেটাবলিজম শরীরের মধ্যে এনার্জি প্রডিউস করা, সেটা রেটও বেড়ে যাচ্ছে। একজন যখন দৌড়াচ্ছে তখন তার এনার্জি দরকার, এনার্জি কোথা থেকে পাবে? তখন সে গ্লুকোজ থেকে পাবে, ঠিক আছে? গ্লুকোজের যে আমরা যেটাকে বলি রিডাকশন অফ গ্লুকোজ, বা অক্সিডেশন অফ গ্লুকোজ, সেখান থেকে পাবে, ঠিক আছে? তো সেটার জন্য এনার্জি দরকার, সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? সেটা আমরা র্যাপিড ব্রিদিং থেকে পাচ্ছি, এটিপি তৈরি হচ্ছে, সব কিছু একসাথে হচ্ছে, সব কিছু একসাথে করাকে বলে কোঅর্ডিনেশন। তাহলে এই গেল মোটামুটি একটা ফাংশান, তোমরা বুঝলে যে কোন টিস্যু কী কাজে লাগে। যেমন এপিথেলিয়াম প্রোটেকশনে লাগে, প্রোটেকশন কী সেন্সে আমি পরে বোঝাবো, সিক্রেশনে লাগে, অ্যাবজর্পশনে লাগে, সব কিছু একটা ধরে বোঝাবো। তারপর কানেকটিভ টিস্যু সাপোর্ট দ্য বডি, সাপোর্ট করতে লাগে বডিকে, ঠিক আছে? বোনস, লিগামেন্ট, ব্লাড, কার্টিলেজ সব কিছু শরীরের সাপোর্টের জন্য লাগে, কাঠামোটাকে ঠিকঠাক দাঁড় করাতে কাজে লাগে। মাসকুলার টিস্যু জানো, লোকোমোশন, মুভমেন্ট, নার্ভাস টিস্যু, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এবার যে আগে আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম, যেটা হচ্ছে বিভিন্ন জার্ম লেয়ার থেকে বিভিন্ন টিস্যুর উৎপত্তি, বিভিন্ন টিস্যুর অরিজিন। তাহলে তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কী করে সেটা হচ্ছে। যেমন ধরো, আমি বলেছিলাম যে এপিথেলিয়াম তিনটে জার্ম লেয়ার দিয়েই অরিজিনেটেড হয়, যেটা হচ্ছে এক্টোডার্ম, ঠিক আছে, এন্ডোডার্ম আর মিজোডার্ম, ঠিক আছে? এবার এমন একটা এপিথেলিয়াল টিস্যু যার উৎপত্তি এক্টোডার্মে হয়েছে, তার উদাহরণ হচ্ছে এপিডার্মিস। এটা তোমরা লজিক্যালি বুঝতে পারো। এপিডার্মিস হচ্ছে স্কিনের যে আউটার মোস্ট যে লেয়ারটা, আমাদের চামড়ার যে আউটার মোস্ট যে লেয়ারটা, সেটা সবসময় যে ক্ষয় হতে থাকে, আবার নতুন জন্মাতে থাকে, ক্ষয় হতে থাকে, আবার নতুন জন্মাতে থাকে কিছুদিন অন্তর অন্তর, সেটাকে বলি এপিডার্মিস। এপিডার্মিসের তলায় যে লেয়ারটা আছে সেটাকে ডার্মিস বলি, কিন্তু ডার্মিসটা কিন্তু এক্টোডার্ম নয়। তাহলে হচ্ছে এক্টোডার্মে একটা হচ্ছে, সেটা হচ্ছে এপিডার্মিস, চামড়ার যে ওপরের লেয়ারটা সেটা হচ্ছে এপিডার্মিস। তাহলে
এপিথিলিয়াম টিস্যুর যে পার্টটা যেটা এন্ডোডার্মিস থেকে ডেরাইভ, সেটা হচ্ছে গাট, বা আমাদের পেটও বলতে পারি, স্টোমাক বলতে পারো, স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন, ঠিক আছে। আর যেটা মেজোডার্মালি ডেরাইভ বা মেজোডার্মাল অরিজিন এপিথিলিয়াম টিস্যুর, সেটা হচ্ছে ইন্টারনাল অর্গানস। প্রথমে বুঝতে হবে যে মেজোডার্ম যে ইয়েটা আছে, জার্ম লেয়ারটা আছে, সেখান থেকে শরীরের ভেতরে যত অর্গান আছে, ইন্টারনাল অর্গান আছে, সেগুলো তৈরি হয়েছে। তাহলে শরীরের ভেতরের অর্গানের বিভিন্ন রকম টিস্যু থাকে, তার মধ্যে একটা টিস্যু হচ্ছে এপিথিলিয়াম টিস্যু। তাহলে সেই টিস্যুগুলোও মেজোডার্মালি ডেরাইভ বাট মেজোডার্মাল অরিজিনের টিস্যু, এটা বুঝতে হবে। তাহলে হয়ে গেল এক্টোডার্মাল অরিজিনের যে টিস্যু, যেটা এপিথিলিয়াম, সেটা হচ্ছে এপিডার্মিস। এন্ডোডার্মাল অরিজিনের যে এপিথিলিয়াম, সেটা হচ্ছে গাটে থাকে, স্টোমাক আর ইন্টেস্টাইনে থাকে, আর মেজোডার্মাল ইন্টারনাল অর্গানস। এইটুকুনি ক্লিয়ার হলো। এইবার আমি পড়াবো সেটা হচ্ছে জাস্ট বেসিক যেটা এপিথিলিয়াম টিস্যু নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাকি যে টিস্যুগুলো আছে সেটা আমরা পরবর্তী লেকচারে পড়ব, কিন্তু আজকে জাস্ট আমরা এপিথিলিয়াম নিয়ে আলোচনা করব। তাহলে সেটা শুরু করা যাক। তাহলে আমাদের টপিকটা হচ্ছে এপিথিলিয়াম। এপিথিলিয়াম। তাহলে আমাদের টার্মটাকে ভেঙে ভেঙে বুঝতে হবে যে দেখো, এপি আর থিলিয়াম। এপি মানে হচ্ছে কিছুর ওপরে, আপন সামথিং, থিলিয়াম মানে হচ্ছে টু গ্রো বা টু ডিভাইড and form a layer like structure, মানে কিছুর ওপরে গ্রো করে সেটা একটা লেয়ার বানিয়ে দেওয়া। সাপোজ ধরো এই একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের ওপরে আমি একটা এপিথেলিয়াল সেল নিলাম এবং এই সেলটার একটা লেয়ার তৈরি করে দিলাম। বুঝতে পারছো তোমরা? এই একটা লেয়ার তৈরি করে দিলাম, তাহলে এটাকে বলে এপিথিলিয়াম। তাহলে হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল যে এপিথিলিয়াম মানে কি। এপি মানে হচ্ছে আপন সামথিং, মানে কিছুর ওপরে, আর থিলিয়াম মানে একটা লেয়ার ফর্ম করা, মানে কিছুর ওপরে একটা লেয়ার ফর্ম করছে, সেটা এপিথিলিয়াম হয়ে গেল। এইবার দেখো, এপিথিলিয়ামের অনেক কটা ফর্ম আছে, কিন্তু বেসিক যে পয়েন্টগুলো এপিথিলিয়ামের সাথে রিলেটেড সেগুলো আমি বলে দেবো, সেটা আমি লিখিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে epithelium tissue has a free surface which faces either a body, fluid, or environment, ঠিক আছে। তাহলে thus providing a covering some of the body। দেখো, মানে বুঝতে হবে যে এপিথেলিয়াম একটা ফ্রি সারফেস ফর্ম করে। ফ্রি সারফেস মানে যে সারফেসের ওপরে আর কিছু নেই বা নিচে কিছু নেই, সেটা হচ্ছে ফ্রি সারফেস। যেমন ধরো এই একটা অবজেক্ট ছিল, ঠিক আছে, এটা যে কোনো একটা টিস্যু, ধরে নাও একটা যে কোনো একটা টিস্যু, নার্ভ হতে পারে, মাসেল হতে পারে, তার ওপরে একটা লেয়ার, এই যে লেয়ারটা এটাকে বলে এপিথেলিয়াম। এপি মানে কারোর ওপরে, এটা বুঝে মাথায় ঢুকিয়ে রাখো। এপি মানে কারোর ওপরে একটা লেয়ার ফর্ম করা, ঠিক আছে। ফ্রি সারফেস মানে এই যে ফ্রি সারফেস, এর ওপরে আর কিছু নেই। যেমন ধরো আমাদের স্কিনের যে ওপরের যে সারফেস আছে এপিডার্মিস মানে তোমাদের বুঝতে হবে। দেখো, এপি কথাগুলোর টার্মিনোলজি বোঝো, তাহলে খুব ইজি হয়ে যাবে বায়োলজি বোঝা। মানে এটাও কনসেপচুয়াল কিন্তু। এপিডার্মিস, দেখো ডার্মিস হচ্ছে স্কিনের যে সেকেন্ড লেয়ার, ইনার মোস্ট লেয়ার,
লেয়ার, এপি মানে তার ওপরে, আপন। তাহলে আমরা তো জানি তো ডার্মিসের ওপরই তো এপিডার্মিস থাকে, তাই না? তাহলে এপিডার্মিস, ডার্মিসের ওপরে যে লেয়ারটা থাকে সেটাকে বলে এপিডার্মিস। তাহলে এপিডার্মিসও হচ্ছে একটা এক ধরনের এপিথিলিয়াম। তাহলে যে এপিথিলিয়াম আমাদের চামড়ার যে ওপরের সারফেস, সেটা কী ফেস করছে? সেটা এনভায়রনমেন্ট ফেস করছে, তাই না? সেটা জল, হাওয়া, এগুলো ফেস করছে, অ্যাটমসফিয়ার ফেস করছে। তাহলে এই জন্যই বলা হয়েছে ইট হ্যাজ এ ফ্রি সারফেস, ঠিক আছে? বা হুইচ ফেসেস ইদার এ বডি ফ্লুইড অর এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের ব্যাপারটা তো হয়ে গেল, বুঝলাম যে একটা এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার ফেস করছে, কিন্তু এখানে বলেছে হুইচ ফেসেস ইদার এ বডি ফ্লুইড, মানে একটা বডি ফ্লুইডও ফেস করতে পারে। সেটা কীভাবে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এটা ব্লাড ভেসেল, এটা একটা আর্টারি ধরে নাও, আর্টারি, ধমনী, ঠিক আছে? ভেন আমি করছি না, আর্টারি করছি। এবার দেখো ব্লু দিয়ে আমি কিন্তু সিগনিফাই করছি, বুঝে নাও। এই যে ভেতরের আমি একটা লেয়ার ফর্ম করছি, এই ভেতরে একটা লেয়ার এই যে ফর্ম হয়ে গেল, এই যে লেয়ারটা, দিস ইজ কল্ড এপিথিলিয়াম। দেখো এই যে লেয়ারটা, ব্লু লেয়ারটা, এটা এপিথিলিয়াম। তাহলে কী হলো? এবার দেখো, এবার তুমি জানো যে এটা একটা ব্লাড ভেসেল ছিল, ঠিক আছে? এর মধ্যে আরবিসি আছে, এর মধ্যে ব্লাড আছে। এটা আরবিসি ধরে নাও, এটা ব্লাড ধরে নাও, ঠিক আছে? তাহলে ব্লাড একটা লিকুইড। তাহলে এই যে লেয়ারটা একটা ইনার লাইনিং হিসেবে কাজ করছে, একটা অর্গ্যান, হলো অর্গ্যান, যেটা হচ্ছে একটা ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের ভেতরের যে লাইনিং, ভেতরের যে দেওয়াল, সেইটা কি তৈরি হচ্ছে? সেইটা হচ্ছে একটা এপিথিলিয়াম। সেইটা তৈরি হচ্ছে এপিথিলিয়াম সেল দিয়ে, ভেতরের কভারিংটা, ভেতরের লাইনিংটা, আউটার নয় কিন্তু, ভেতরেরটা, ঠিক আছে? একটা ব্লাড ভেসেলের ভেতরের যে লাইনিংটা। কিন্তু এবার যে দেখো ভেতরের লাইনিংটা একটা ফ্লুইড ফেস করছে, ফ্লুইড মানে একটা লিকুইডের কন্ট্যাক্টে আছে, সেটা লিকুইডটা কি? ব্লাড। তাহলে এখানে কি বলেছে স্টেটমেন্টটা? এপিথিলিয়াম টিস্যু হ্যাজ এ ফ্রি সারফেস হুইচ ফেসেস ইদার এ বডি ফ্লুইড। বডি ফ্লুইড মানে যেমন ধরো এই যে তোমাকে বুঝিয়ে দিলাম, একটা বডি ফ্লুইড মানে ব্লাডকে ফেস করছে, হয় ব্লাড বা আরও হতে পারে, লিম্পও হতে পারে, ঠিক আছে? টিস্যু ফ্লুইডও হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। অর এনভায়রনমেন্ট, যেমন দেখলে স্কিন, জাস্ট প্রোভাইডিং এ কভারিং, একটা কভারিং, প্রোটেকশন। তাহলে আমরা আগে পড়েছিলাম যে এপিথেলিয়াম টিস্যু কভারিংয়ে কাজ করে, প্রোটেকশানে কাজ করে, ঠিক আছে? পরের যে ফাংশনগুলো, ডিফিউশন, ফিল্ট্রেশন, সেটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে কভারিং বুঝতে পারলে, দ্যাটস প্রোভাইড এ কভারিং ফর দ্য সাম পার্ট অফ দ্য বডি, কিছু শরীরের কিছু অংশটা ওরা কভার করে, হয়ে গেল এটা। এবার যে মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি লেখাচ্ছি, যেখান থেকে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেম করে। সেটা হচ্ছে এপিথেলিয়াম has very little intercellular matrix substance। দেখো এই দুটো সেল, ঠিক আছে? এর মধ্যে এর মাঝখানে, সেলের মাঝখানে যে একটা সাইটোপ্লাজম জাতীয় একটা জিনিস থাকে, সেলের মাঝখানে, দুটো সেলের মাঝখানে একটা ম্যাট্রিক্স, একটা তরল যে পদার্থ থাকে, সেটা খুব কম থাকে। কারণ দেখো এপিথেলিয়াম টিস্যু হ্যাজ ভেরি লিটিল, কেন বলেছে? বিকজ দে আর কম্প্যাক্টলি প্যাকড। কম্প্যাক্টলি প্যাকড মানে একদম সেঁটে সেঁটে থাকে। এই যে সেলগুলো একদম ক্লোজ অ্যাসোসিয়েশন থাকে, একদম পাশে পাশে থাকে, একটা লেয়ার। দেখো যখন একটা লেয়ার ফর্ম করছে তখন লেয়ারের মাঝখানে ফাটল হলে কিন্তু হবে না। তাই জন্যে সেলের যে মানে কোষগুলো, সেলগুলো খুব কাছে কাছে সেলগুলো প্রেজেন্ট থাকতে হবে, তাই না? তবেই তো একটা সুন্দর লেয়ার ফর্ম করবে। একটা লেয়ার যদি মাঝখান থেকে ফেটে যায় তাহলে তো যে সেলের মানে যে টিস্যুটার মধ্যে যে সাবস্টেন্সগুলো সেগুলো তো লিক করে যাবে। তাই জন্যে এই যে কোষগুলো একদম পাশাপাশি থাকে আর খুব ভালো করে জুড়ে থাকে, খুব ভালো করে জুড়ে থাকে। ওই জন্যই এদের মাঝখানে যে ইন্টারসেলুলার যে ম্যাট্রিক্সটা থাকে সেটা খুব অল্প থাকে, ঠিক আছে? এত মানে কম্প্যাক্ট থাকে, তাই জন্যে এদের ইন্টারসেলুলার যে ম্যাট্রিক্সটা সেটা কম থাকে। তাহলে আরেকটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে টিস্যুটা, এটা হচ্ছে অ্যাভাসকুলার। অ্যাভাসকুলার মানে হচ্ছে নো ব্লাড সাপ্লাই,
কোনো ব্লাড সাপ্লাই নেই, কোনো ইয়ে নেই, না আছে আর্টারি, না আছে ভেন, কোনো ব্লাড সাপ্লাই নেই। কিন্তু এদের রিজেনারেশন যে ক্যাপাসিটি, মানে আবার যে নষ্ট হয়ে যাওয়ার পরে যে আবার তৈরি হওয়ার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু সাংঘাতিক বেশি। রিজেনারেশন ক্যাপাসিটি হাই। কারণ তোমাদের বুঝতে হবে, দেখো যখন একটা এপিথিলিয়াম বা এপিথিলিয়াল সেল, আমি এখানে আঁকছি সেলগুলো, আঁকাটা একটু খারাপ হতে পারে, একটু ম্যানেজ করে নিও। এটা নিউক্লিয়াস করে দিলাম আমি। একটা এপিথিলিয়াম সেল বা এপিথিলিয়াম লেয়ার, এপিথিলিয়াল লেয়ার সবসময় একটা মেমব্রেনের ওপর থাকবে। সেই মেমব্রেনটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। কালারটা চেঞ্জ করি। और বেসমেন্টও বলা হয়। বেসমেন্ট মেমব্রেন, এই যে মেমব্রেনটা, ঠিক আছে, সেটা কিন্তু তৈরি হয় বিভিন্ন ধরনের প্রোটিন প্লাস ফাইবার দিয়ে। এটা কিন্তু সেলের লেয়ার নয়, এটা বুঝতে হবে। এটা কিন্তু সেল দিয়ে তৈরি হয় না। যে লেয়ারটা সবসময় যখন কোনো এপিথিলিয়াম বা এপিথিলিয়াল টিস্যু থাকবে, তার তলে একটা বেসমেন্ট লেয়ার থাকবেই থাকবে। ঠিক আছে, কেন থাকবে সেটা পরে বোঝাচ্ছি। থাকবে, এটা একটা কন্ডিশন, নেসেসিটি বা, ঠিক আছে। বেসমেন্ট যে লেয়ারটা, সেটা কিন্তু সেল দিয়ে তৈরি হয় না, সেটা একটা প্রোটিন বা বিভিন্ন রকমের প্রোটিন এবং ফাইবার দিয়ে তৈরি হয়। এবং দেখো, এই বেসমেন্ট লেয়ারটাই বা বেসমেন্ট মেমব্রেনটাই কিন্তু দায়ী যে এই যে সেলগুলো, এই যে ওপরের যে সেলগুলো আছে, সেই সেল অবধি নিউট্রিশন পৌঁছে দেওয়ার জন্য বা পুষ্টি পৌঁছে দেওয়ার জন্য, খাদ্য পৌঁছে দেওয়ার জন্য। কারণ খাদ্য যদি না পৌঁছায়, ফুড যদি না যায় এই সেলগুলোর কাছে, কারণ কি এই সেলগুলোর তো নিজস্ব যে ব্লাড ভেসেল নেই, অ্যাভাসকুলার, তো এদের নো ব্লাড সাপ্লাই, কোনো ব্লাড সাপ্লাই নেই, তাই জন্য ব্লাডের থ্রুতে এদের কাছে ফুড আসবে না। তাই জন্য এটা একটা আলাদা ব্যবস্থা করতে হবে। তাই জন্য সেই ব্যবস্থাটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্টের থ্রুতে এদের কাছে ফুড পৌঁছে যায়। আমি এরকম করে দিচ্ছি, খাদ্য পৌঁছে যায় এই বেসমেন্ট মেমব্রেনের থ্রুতে। তাই জন্যে কী করে, এরা র্যাপিডলি ডিভাইড করে এবং র্যাপিডলি রিজেনারেট করে নেয়। কারণ কি এদের কাছে এই বেসমেন্টের থ্রুতে যে রিসোর্স, যে ফুড, যে এনার্জি, যে মেটেরিয়াল, সেটা চলে যায়। আর এই ফুডটা প্রত্যেকটা যে সেলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট কী করে হয়, সেটারও একটা কারণ আছে। সেটা আমি একটা পয়েন্ট লিখে দিচ্ছি। এপিথেলিয়াল টিস্যু হ্যাভ গ্যাপ জাংশনস। এমন হতেই পারে, দেখো, যে সাপোজ ধরো বেসমেন্ট মেমব্রেনের ওপর একটা সেল আছে, ঠিক আছে, কিন্তু সেই সেলটার মানে মধ্যে খাবারটা পৌঁছাচ্ছে না বা নিউট্রিয়েন্টটা পৌঁছাচ্ছে না। তার জন্য কী হয়েছে ব্যবস্থা, যে এপিথেলিয়াল টিস্যুর মধ্যে গ্যাপ জাংশন বলে একটা জিনিস আছে। যেমন ধরো এই একটা সেল আর এই একটা সেল, বা আমি এটাকে একটু কাছে আঁকছি, এই একটা সেল, ঠিক আছে। এবার গ্যাপ জাংশনটা দেখো, খেয়াল করে দেখো, এইটাকে একটা গ্যাপ জাংশন বলে। আমি যদি দেখাই ঠিক করে, এইটাকে একটা গ্যাপ জাংশন বলে। মানে দুটো সেলের যে সাইটোপ্লাজমটা, আর এই সেলের যে সেল 1 আর যে সেল 2, পাশাপাশি দুটো সেলের যে সাইটোপ্লাজমটা, সেটা কানেক্টেড থাকে কী দিয়ে, প্লাজমোডেসমাটা বলে একটা স্ট্রাকচার আছে, সেটা আমি লেখাচ্ছি না। প্লাজমোডেসমাটা একটা স্ট্রাকচার, সেটার থ্রুতে কানেক্টেড থাকে। তার এইটাকে বলে গ্যাপ জাংশন। মানে এই সেলের আর এই সেলের মাঝখানে যে গ্যাপ আছে। কারণ দেখো, একটা সেলে যদি পুষ্টি পৌঁছায় বা নিউট্রিয়েন্ট পৌঁছায়, সেই নিউট্রিয়েন্টটা এই সেলে ট্রান্সফার হয়ে যেতে পারে খুব ইজিলি। এই সেল থেকে এই সেলে ট্রান্সফার হয়ে যেতে পারে। এটাই হচ্ছে এই গ্যাপ জাংশনের কাজ, যে সেল টু সেল নিউট্রিয়েন্ট বা বিভিন্ন রকমের মলিকিউলস, ছোট আয়ন্স, স্মল আয়ন্স মলিকিউলস, sometimes large molecules, মানে কখনো ছোট মলিকিউলস
এবং কখনো বড় মলিকিউলস ট্রান্সফার করার জন্য কাজে লাগে। এই এপিথেলিয়াম টিস্যুর মাঝখানে গ্যাপ জাংশন আছে, যে গ্যাপ জাংশনটা প্রত্যেকটা সেলে ইকুয়ালি যাতে ফুডটা ডিস্ট্রিবিউট হতে পারে সেটার জন্য রেসপন্সিবল। সেটা এটার ফাংশন, গ্যাপ জাংশনের ফাংশনটা এটা। পরে আমরা জাংশন পড়বো, আরও বিস্তারিতভাবে পড়বো, কিন্তু আপাতত এইটুকুনি জেনে রাখা ঠিক আছে। আর একটা যে পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এপিথেলিয়াম টিস্যু অ্যাভাসকুলার হতে পারে, মানে তাদের মধ্যে ব্লাড সাপ্লাই নাই থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে কিন্তু নার্ভাস সিস্টেমের সাপ্লাই আছে। তার মানে আমরা এটা লিখতে পারি যে নার্ভস আর প্রেজেন্ট ইন এপিথেলিয়াম টিস্যু। দেখো, নার্ভস যদি না থাকে তাহলে সেন্সেশন হবে কী করে, তাই না? নার্ভস যদি থাকতেই হবে, যদি সেন্সেশন যেখানে ব্যাপারটা থাকবে সেখানে নার্ভস থাকতেই হবে, তাই জন্যে সেন্সারি নার্ভস। সেন্সারি নার্ভস আর প্রেজেন্ট ইন এপিথেলিয়াল টিস্যুস। তারপরে সেন্সারি নার্ভ প্রেজেন্ট থাকবে ফর সেন্সেশন, তাই না? কারণ কি আমরা জানি, যখন আমাদের এক্সাম্পল ধরো এপিডার্মিস মানে স্কিন, তো স্কিনে যদি সেন্সারি নার্ভ না থাকে তাহলে আমরা যে এনভায়রনমেন্টাল যে চেঞ্জেস সেগুলো আমরা কীভাবে মানে ফিল করব, অনুভব করব, বা সেগুলো ব্রেনে অবধি কীভাবে পৌঁছাবে আমাদের প্রোটেকশানের জন্য। আর একটা লাস্ট পয়েন্ট যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এপিথেলিয়াম টিস্যু involved in gland formation। আমাদের শরীরের যে বিভিন্ন রকম গ্ল্যান্ড যেখান থেকে সিক্রিশন হয় সেখানে এপিথেলিয়াম টিস্যু থাকে, সেখানে এপিথেলিয়াম টিস্যু দিয়ে সেগুলো তৈরি হয়। যেমন হলো অর্গান অ্যান্ড ট্র্যাক্টস মানে কিন্তু টিউব, ঠিক আছে? তাহলে এই অবধি আজকে থাক। পরের যে ক্লাস আমরা নেব, তো সেইখান থেকে আমরা এপিথেলিয়াম টিস্যু, এখানে জাস্ট আমরা এপিথেলিয়াম টিস্যুটাকে নিয়ে জাস্ট একটু বিস্তারিতভাবে আলোচনা করেছি, মেন কিছু পয়েন্ট দেখেছি। এরপর এপিথেলিয়াম টিস্যুর যে ভাগ, বিভিন্ন যে পার্ট, বিভিন্ন যে টাইপ, সেগুলো আমরা পরের লেকচারে পড়ব, ঠিক আছে? তাহলে আজকের জন্য এখানেই সমাপ্তি, পরের লেকচারে দেখা হচ্ছে।